পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশে প্রয়োজনের তুলনায় অর্ধেক বনভূমিও নেই। দখলের মহোৎসব এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে বরাদ্দ দেয় কমছে দিন দিন, মানতে নারাজ বন বিভাগ। সীতাকুণ্ডে আটক জঙ্গিদের নাইখংছড়ির বৌদ্ধ ভিক্ষু হত্যাকাণ্ডে গ্রেফতার দেখিয়ে পুলিশের জিজ্ঞাসাবাদ। ঘটনার পরপরই এলাকা ছাড়ে 3 তরুণ সহ 5 জন, জানিয়েছেন স্থানীয়রা। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রোডম্যাপ প্রণয়ন করছে ইসি। 2019 সালের জানুয়ারির মধ্যেই নির্বাচনের পরিকল্পনা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা সহ নানা উদ্যোগ। ফেসবুকের মাধ্যমে এক মা 25 বছর পর খুঁজে পেলেন হারিয়ে যাওয়া ছেলেকে। দীর্ঘ এ সময়ে সন্তান মানসিক ভারসাম্য হারালেও আবেগে আপ্লুত মা। এবং হাতিয়ার নিঝুম দ্বীপে দীর্ঘদিনেও উন্নয়ন হয়নি যোগাযোগ ব্যবস্থার, পৌঁছেনি কাঙ্ক্ষিত নাগরিক সুবিধাও। প্রশাসনের সুনজরের অভাবকেই দায়ী করছেন জনপ্রতিনিধিরা। সবাই সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রয়োজনের তুলনায় অর্ধেক বনভূমিও নেই বাংলাদেশে। যা আছে তার বেশিরভাগই আবার রয়েছে ধ্বংসের ঝুঁকিতে। যদিও বন অধিদপ্তরের দাবি প্রতিনিয়ত বাড়ছে বন, তবে আকৃতিগত দিক থেকে তা দৃশ্যমান নয়। সংশ্লিষ্টরা বলছেন কর্তৃপক্ষের যোগ সাজশে চলা দখলের মহোৎসব এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে বরাদ্দ দেয় দিন দিন সংকুচিত হচ্ছে বনভূমি, আর এতে বিঘ্নিত হচ্ছে ঋতুচক্র, যা হুমকির মুখে ফেলছে জীববৈচিত্র্যকে। বিস্তারিত সাদিয়া আফরিনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন শহীদুল ইসলাম হীরা। গাজীপুর। 1 দশক আগেও এই জেলার 2/3 জুড়েই ছিল শাল গজারির বন, যার বর্তমান চিত্র সম্পূর্ণই ভিন্ন। বন উজাড় করে নির্মাণ করা হচ্ছে শিল্প কারখানা সহ নানা স্থাপনা। সেই কারখানার বর্জ্য আবার ফেলা হচ্ছে বনের ভেতরেই। অন্যদিকে সাইনবোর্ড আর সীমানা প্রাচীর দিয়ে চলছে দখলের মহোৎসব। প্রভাবশালী কেউ ইনভলভ না থাকলে সেটা আসলে কোনোভাবে সম্ভব না। এখন অনেক কমে গেছে, এখন নাই। এখন আপাতত ওই হিসাবে এগুলা খুশি, বড় গাছ এখন নাই। তার 1 বিঘা, সেখান থেকে বছরে বছরে অল্প অল্প কিছু কাটতে কাটতে যাওয়া হয়। রাস্তাঘাট তো ছিলই না, এখানে প্রচুর বানর ছিল, হরিণ ছিল। আমরা যখন রাস্তাঘাটে বানরের ভয়ে, হরিণের ভয়ে আসতে পারতাম না। বেসরকারি বিভিন্ন গবেষণায় দেখা যায় গত 25 বছরে দখল আর জলবায়ু পরিবর্তনজনিত কারণে শালবন কমেছে 6160 হেক্টর, সুন্দরবন কমেছে 10980 হেক্টর, আর পার্বত্য বনাঞ্চল কমেছে 48,810 হেক্টর। বন অধিদপ্তরের তথ্য মতে শুধুমাত্র কয়েক বছরে রাস্তাঘাট নির্মাণ সহ নানা উন্নয়নমূলক কাজে বিভিন্ন সংস্থাকে দেয়া হয়েছে প্রায় 65,000 হেক্টর বনভূমি, আর দখল হয়েছে 1,08,648 হেক্টর। এই অবস্থার কথা স্বীকার করে প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে বনভূমি কিছুটা কমলেও উপকূলীয় এলাকায় বাড়ছে বলে দাবি বন অধিদপ্তরের। আর পরিবেশবিদরা বলছেন কাগজে কলমে বনভূমির পরিমাণ বাড়লেও বৃক্ষ আচ্ছাদিত বনের পরিমাণ বাড়ছে না। বনভূমি দখলের ষড়যন্ত্র এবং চক্রান্ত সবসময় চলেছে। তার সঙ্গে হতে পারে যে আমাদের নিচের লেভেলের কর্মচারী জড়িত থাকতে পারে এবং তাদের বিরুদ্ধে অনেক মামলাও হয়েছে, অনেকেই সাসপেন্ড হয়েছে। ল্যান্ড পাওয়া মানেই তো আমার বন পাওয়া না। কুফল আমরা ইতিমধ্যে কিন্তু দেখছি। শীতকাল বলি, গ্রীষ্মকাল বলি, বা আমার যে মানে বর্ষাকাল, সেগুলো কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। পরিবেশগত ভারসাম্য রক্ষায় মোট ভূখণ্ডের 25% বনভূমি থাকা প্রয়োজন হলেও বাংলাদেশে এর পরিমাণ মাত্র 11%। সরকারি বেসরকারি বিভিন্ন গবেষণা অনুযায়ী শুধুমাত্র গাজীপুরে গত 10 বছর আগেও মোট জমির প্রায় 24% ছিল বনাঞ্চল। এখন যা এসে ঠেকেছে 3%। একই সময় এই এলাকার প্রায় 52,000 একর জমি নিশ্চিহ্ন হয়ে গেছে দখল আর বিভিন্ন স্থাপনায়। সাদিয়া আফরিন, সময় সংবাদ, গাজীপুর। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকায় ছোট বড় অনেক পাহাড় অবাধে কাটা হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, এমনকি পাহাড় কাটতে গিয়ে প্রাণহানির মতো ঘটনাও ঘটছে। এই অবস্থায় পরিবেশবাদী সংগঠন ও স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। সংশ্লিষ্ট প্রশাসন বলছে অভিযান পরিচালনা করে দ্রুত পাহাড় কাটা বন্ধ করা হবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে জুয়েলুর রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তী তথ্য নিয়ে নেক্সট রিপোর্ট।
ত্রিপুরা সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা, কায়ুমপুর, গোপীনাথপুর, কেল্লাপাথর ও বায়েক ইউনিয়নে রয়েছে ছোট বড় অনেক পাহাড়। প্রয়োজনীয় তদারকির অভাবে সংঘবদ্ধ বিভিন্ন চক্র এসব পাহাড় কেটে মাটি নিয়ে যাচ্ছে। সম্প্রতি প্রাণহানির মতো ঘটনা ঘটলেও স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। এ অবস্থায় পাহাড় কাটা বন্ধ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে পরিবেশবাদী সংগঠন। প্রাকৃতিক সৌন্দর্যের এই বিনাশে উদ্বেগ প্রকাশ করছে এলাকাবাসীও। পাহাড় কেটে প্রাকৃতিক সৌন্দর্যকে বিনষ্ট করতেছে। এই পাহাড় কাটাকে কেন্দ্র করে কত লোক যে মারা গেছে এই পর্যন্ত এটার হিসাব আমার জানা নেই। পাহাড় কাটতে গিয়ে ট্রাকের মধ্যে চাপা খাইয়া একটা লোক মারা গেছে কিছুদিন আগে। পাহাড় কাটলে তার সৌন্দর্য দেখা যাবে না, তো আমরা তো পাহাড়ে দেখতে আসি, আর বিশেষ করে এটা একটা পর্যটক হোক আমরাও চাই। বাংলাদেশের জীববৈচিত্র্য রক্ষা করার স্বার্থে, প্রকৃতি রক্ষা করার স্বার্থে অবিলম্বে একটা রেগুলার মামলা করে বন্ধ করা উচিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা জানিয়েছেন, পাহাড় কাটা বন্ধে অবিলম্বে অভিযান পরিচালনা করা হবে। আমরাও চাই পরিবেশের যে প্রাকৃতিক যে আমাদের যে ভারসাম্য সেটা যেন থাকে, বজায় থাকে। আমরা প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি, আমাদের অভিযান অব্যাহত থাকবে। তদন্তের প্রক্রিয়া যদি প্রমাণ আইসে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আমি যদি মোবাইল কোড করা সম্ভব হয় মোবাইল কোড করবো, আর যদি না পেতে তাদের বিরুদ্ধে আমি সংশ্লিষ্ট আইনে মামলা করে দিব। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী অঞ্চলে ছোট বড় মিলিয়ে অন্তত 25টি পাহাড় রয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। সীতাকুণ্ডে পুলিশের অভিযানে আটক জঙ্গিদের বান্দরবনের নাইখংছড়িতে বৌদ্ধ ভিক্ষু হত্যাকাণ্ডে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্বজন ও স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরেই পরিবার বিচ্ছিন্ন এবং বৌদ্ধ ভিক্ষু হত্যার পর এলাকা ছাড়ে তারা। জঙ্গিদের জিজ্ঞাসাবাদে এ ব্যাপারে আরও তথ্য পাওয়া যাবে বলে জানান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত বছর বান্দরবানের নাইখংছড়ি উপজেলার বাইশারীতে বৌদ্ধ ভিক্ষু হত্যা সহ দুটি হত্যাকাণ্ড ও পুলিশের উপর হামলার ঘটনায় জঙ্গিরা জড়িত থাকতে পারে বলে ধারণা করছিল পুলিশ। তবে কোন জঙ্গি সংগঠন বা কারাই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য ছিল না তাদের কাছে। কিন্তু কুমিল্লার চান্দিনা ও চট্টগ্রামের সীতাকুণ্ডের ঘটনার পর খুলতে শুরু করেছে রহস্যের জট। স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধি বলছেন, এলাকায় পরপর বড় 3টি ঘটনার পরই গা ঢাকা দেয় তারা। হাসান যিনি, তাকে বাগির নামে পরিচিত, সে এখানে পানের দোকান করত। যখন আমরা পত্রিকা দেখতেছি এরপর থেকে আমাদের বিশ্বাস এরাই এই ঘটনা ঘটাতে পারে। চাকরির কথা বলে, পরিবারের মধ্যে চিকিৎসার কথা বলে এখান থেকে চলে গেছে। সেই দিন থেকে আর নাকি তাদের পরিবারের সাথে আমরা যোগাযোগ করলাম, সেখানে নাকি আর যোগাযোগ রাখে নাই পরিবারের সাথে। আগে তো আমরা বেশিরভাগ এখানকার মানুষকে আমরা সন্দেহ করতাম, কিন্তু না, পাশাপাশি বাইরের মানুষও এখানে আসা যাওয়া করতেছে। এক্ষেত্রে পরিবারের সদস্যরা জানায়, প্রায় 1 বছর ধরে পরিবার বিচ্ছিন্ন তারা। তবে কোথায় ছিল বা কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িত ছিল কিনা সে বিষয়ে কিছুই জানতো না তারা। শাশুর বাড়ি বেড়াতে গিয়ে বাসের বেলা বলে গিয়ে বাসের 10 দিন গিয়ে তো হালিয়া নু আসুম বলে হয় নু আইয়ে তাকে বলে গেল, ওর পর আর কোনো খবর দেওয়ার রাখে নাই। তারপরে 7 মাস পরে ও একবার কল দিছিল। গত জালতি আর দেখাপত্র নাই, ছেলে বলে হরে গিয়ে মা এখন হরে গেলে খবর নাই। বৌদ্ধ ভিক্ষু হত্যা রহস্য উন্মোচনের জন্য জহিরুল এবং আরদিনাকে এই হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। এই যে জঙ্গি গ্রুপ এখানে ধরা পড়েছে, এরা বাইশারি এলাকায় কিছুদিন ছিল, তো ওই হত্যাকাণ্ডের সাথে এদের কোনো সম্পৃক্ততা আছে কিনা সেটা খুব ভালো করে যাচাই বাছাই করা হবে। গত বছরের 3রা ফেব্রুয়ারি রাতে বাইশারী বাজারে পুলিশ সদস্যকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, 13ই মে রাতে বাইশারীর দুর্গম এলাকায় বৌদ্ধ ভিক্ষু ধাম্মা ওয়াসাকে কুপিয়ে হত্যা ও 29 জুন রাতে বাইশারী বাজারের পাশে ধাবনখালী মারমাপাড়ায় আওয়ামী লীগ নেতা মংশৈল মারমাকে কুপিয়ে হত্যা করা হয়। সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদে আরো থাকছে, কুমিল্লায় নারী ভোটার বেশি হওয়ায় বাড়তি সুবিধা পাবেন আশরা আওয়ামী লীগ প্রার্থী। মানতে নারাজ বিএনপি প্রার্থী, যোগ্যতার মূল্যায়ন করতে চান ভোটাররা। আজ মাগুরা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে সেখানে পৌঁছানোর কথা রয়েছে তার। সেখানে তিনি আসাদুজ্জামান স্টেডিয়াম, 250 শয্যার মাগুরা হাসপাতাল, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সহ 24টি প্রকল্পের উদ্বোধন করবেন। এছাড়া বিকেলে জেলা স্টেডিয়ামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন বলে জানা গেছে। এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া ব্যানার, ফেস্টুন আর তোরণ দিয়ে সাজানো হয়েছে পুরো শহরকে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে 25 বছর পর এক মা তার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছেন। দীর্ঘ এ সময়ের পরিক্রমায় মানসিক ভারসাম্য হারিয়েছেন ছেলে চান মিয়া। বিপর্যস্ত অবস্থা থেকে ছেলেকে খুঁজে পেয়ে আবেগে আপ্লুত মা। সিলেট কেন্দ্রীয় কারাগারে মা ছেলের সেই মিলনের কথা জানাচ্ছেন ইকরামুল কবির। ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী। 25 বছর পর ছেলেকে কাছে পেয়ে এই বৃদ্ধা মা মনের আকুতি প্রকাশের ভাষাই হারিয়ে ফেলেছেন। সিলেটের জৈন্তাপুর উপজেলার ডাইয়া গ্রামের চান মিয়া স্থানীয় বাজারে গিয়ে আর ফিরে আসেননি। খোঁজ খবর নিয়ে পরিবারের সবাই তার আশা ছেড়ে দেন। গত বছরের 25শে ডিসেম্বর সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের বাজারে ভবঘুরে অবস্থায় চান মিয়া এবং আরেকজনকে পুলিশ আটক করে আদালতের মাধ্যমে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেন। গত বৃহস্পতিবার সময় সংবাদের প্রতিবেদক কারাগারে গিয়ে জেল সুপারের সহযোগিতায় এই দুজনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করলে চান মিয়ার আত্মীয় স্বজন যোগাযোগ করতে থাকেন। প্রথমে তার ছেলে এবং রোববার চান মিয়ার মা ও অন্যান্য আত্মীয় স্বজনরা এসে চান মিয়াকে শনাক্ত করেন। আসল নাম হলো চান মিয়া, পিতা তাহির আলী, মায়ের নাম করিমুন্নুসা, মানে স্ত্রীর নাম মিনারা বেগম, তার 2 ছেলে আছে সোহেল এবং রুবেল। আপনার লগে যোগাযোগ করিয়া মনে হয় জেলখানা আইয়া দেখিয়া মনে হয় কত পরিচিত হওয়ার কারণে এখন আইয়া নিরাম বলি। সিলেট কেন্দ্রীয় কারাগারে রোববার চান মিয়াকে গ্রহণ করার জন্য আত্মীয় স্বজনদের সাথে স্থানীয় জনপ্রতিনিধিও উপস্থিত ছিলেন। মা খুবই আনন্দিত, মা আবেগ আপ্লুত হয়ে এখানে দেখেছেন, খুব কান্না জড়িত কণ্ঠে কথা বলেছেন এবং তার ছেলেকে বুকে টেনে নিয়েছেন। এটা নিঃসন্দেহে কত আবেগের এবং কত আনন্দের। আদালতের আনুষ্ঠানিকতা শেষে 2-1 দিনের মধ্যে চান মিয়াকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। চান মিয়ার সাথে অপর প্রবীণ ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিপূর্ণ পরিকল্পনা সংবলিত একটি রোডম্যাপ প্রণয়ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এতে প্রাথমিকভাবে 2018 সালের ডিসেম্বর থেকে 19 সালের জানুয়ারি মাসের মধ্যে নির্বাচন করার পরিকল্পনা করা হচ্ছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমানা জটিলতা, ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচন পদ্ধতি সংক্রান্ত সব বিষয়ের একটি সুস্পষ্ট দিক নির্দেশনা থাকবে এতে। এছাড়াও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ, আইন সংস্কার সহ সেনা মোতায়েনের প্রস্তুতি রাখা হচ্ছে প্রস্তাবিত রোডম্যাপে। বিস্তারিত বেলায়েত হোসাইনের রিপোর্টে। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সর্বপ্রথম রোডম্যাপ প্রণয়ন করেছিল এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। তার আগেও পরে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে চেকলিস্ট তৈরি করা হলেও পূর্ণাঙ্গ রোডম্যাপ দেয়নি কোনো কমিশন। এরই মধ্যে বর্তমান সংসদের মেয়াদ অতিক্রম করেছে 3 বছর। সেই হিসাবে 2018 সালের ডিসেম্বর কিংবা 19 সালের জানুয়ারি মাসে হতে পারে একাদশ সংসদ নির্বাচন। এমন লক্ষ্যে দ্বিতীয়বারের মতো একটি পূর্ণাঙ্গ নির্বাচনী পরিকল্পনা প্রণয়ন করতে যাচ্ছে বর্তমান নির্বাচন কমিশন। ডিসেম্বর অথবা জানুয়ারিতে এই নেক্সট যে নির্বাচনটা, সেটা আমরা করার এখন পর্যন্ত এই ধরনের আলোচনাই আছে। আমাদের একটা রোড ম্যাপ হচ্ছে আর কি। তারপর আমরা হয়তো সেটা কমিশনের কাছে আসলে আমরা কমিশন আবার সেটা নিয়ে আলোচনা করবে। যদি আরো কিছু সেখানে সংযোজন বা বিয়োজন করার প্রয়োজন হয় তাহলে সেটাও কমিশন করবে। প্রস্তাবিত এই রোড ম্যাপে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা, প্রয়োজনীয় আইন সংশোধন সহ থাকছে গুরুত্বপূর্ণ অনেক বিষয়। তবে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা আপাতত না থাকলেও প্রস্তুতি থাকবে কমিশনের। সব দলকে নিয়ে আলোচনা করতে চাই এরকম একটা চিন্তা ভাবনা আমাদের আছে। সুষ্ঠু নির্বাচন দেওয়ার প্রয়োজনে আইনের কিছু সংস্কার করার প্রয়োজনীয়তা আছে। আইন যদি সংস্কার করতে হয় আইন সংস্কার করা হবে। সেনা যাতে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবহার করতে পারি সেই প্রস্তুতিটা থাকবে, কিন্তু প্রয়োজন না হলে আমরা ব্যবহার করব না। পরিকল্পনায় রাখা সময়ের মধ্যেই পদক্ষেপগুলো সম্পন্ন করার পরামর্শ সাবেক এই নির্বাচন কমিশনারের। নির্বাচন কমিশন যে একটা রোডম্যাপ করতে যাচ্ছে, এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। তার কারণ হলো জনগণও জেনে যাবে যে কতদিনের মধ্যে কোন কোন কাজটা সম্পন্ন হতে যাচ্ছে, এবং নির্বাচন কমিশনও একেবারে তৎপর থাকবে যে আমাকে এই কাজটা এই সময়ের মধ্যে করে ফেলতে হবে। না হলে পরে গিয়ে সবকিছু একত্রে একটা সাংঘাতিক ধরনের গন্ডগোল সৃষ্টি হয়ে যায়। রোডম্যাপ প্রণয়নের আগে এবং পরে সংশ্লিষ্ট মহলগুলোর সঙ্গে আলোচনা করা যেতে পারে বলেও মত এই বিশ্লেষকের। পুনর্নির্ধারণ একবার হয়। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লা সিটি কর্পোরেশনে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি। এমনকি বিভিন্ন নির্বাচনে পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি থাকে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এমন ধারণা থেকে নারী প্রার্থী হিসেবে বাড়তি সুবিধা পাবেন বলে দাবি আওয়ামী লীগ প্রার্থীর, যদিও তা মানতে নারাজ বিএনপির প্রার্থী। তবে ভোটাররা বলছেন নারী পুরুষ দেখে নয়, ভোট দেবেন যোগ্যতা দেখে। কুমিল্লা প্রতিনিধি বাহের রাহানকে সঙ্গে নিয়ে আরএফএন প্রেসের ক্যামেরায় তাফসির বাবুর রিপোর্ট। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে পুরুষ ভোটার যেখানে 1,02,300 জন, সেখানে নারী ভোটার 1,05,055। অর্থাৎ এখানে নারী ভোটারের সংখ্যা 3,000-এরও বেশি। এর সঙ্গে এখানে বেশি সংখ্যায় নারীদের ভোট কেন্দ্রে উপস্থিতির ঐতিহ্য থাকায় নির্বাচনে জয়ের ক্ষেত্রে তারা বিবেচিত হন গুরুত্বপূর্ণ নিয়ামক হিসাবে। তবে ভোটের লড়াইয়ে কদর থাকলেও নারী বান্ধব নগরী গড়তে এর আগে তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি বলেই মত এই নারী অধিকার কর্মীর। আমাদের যেটা এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশন আমরা ঠিক ওইভাবে প্রতিফলিত হতে দেখি নাই। মহিলাদের কর্মজীবী একটা হোস্টেল হোক, এখানে বিভিন্ন শপিং সেন্টারগুলা কিংবা অন্যান্য জায়গাতে মহিলাদের জন্য টয়লেটের ব্যবস্থা করা। তবে এবারের নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী নারী উন্নয়নে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। পাল্টাপাল্টি যুক্তি তুলে ধরে বলছেন নারীদের সমর্থন থাকবে তাদেরই দিকে। নারী সংখ্যা ভোটার তো বেশি, সেই হিসাবে তো আমি সকল নারী মা বোনদের কাছে যাচ্ছি, ওনারাও আমাকে আশার বাণী শোনাচ্ছেন। আমার মনে হয় সেটার একটা সুবিধা আমি পাবো নারীদের পক্ষ থেকে। আমার আয়ত্তে যেটি আছে এটা আমি তার লাগে স্পেশাল ভাবে কিছু করতে পারি। নারীরা যে ভোট বেশি দিকে আর নারী দাঁড়িয়ে নারী দিয়ে দিব, এটা যোগ্যতার ব্যাপার আছে। যদিও নারী ভোটাররা বলছেন ভোট দেওয়ার ক্ষেত্রে তারা শুধু প্রার্থীর কর্মদক্ষতাই বিবেচনা করবেন। নারী দিব না পুরুষ দিব এখনো সেটেল করে নাই, কিন্তু যাকে যোগ্য মনে করবো তাকেই ভোটটা দিব। যোগ্যতা, আচার ব্যবহার, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সেটাই কিন্তু আসল কথা। যার কাজের ক্ষমতা আছে, যে নতুন করতে পারবো তাকে দিতে পারবো। কুমিল্লার যে উন্নয়ন, সেখানে পুরুষের পাশাপাশি অবদান আছে নারীদেরও। এখানকার সামাজিক সাংস্কৃতিক সকল অনুষ্ঠানেই নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো। সিটি নির্বাচনও তার বাইরে নয়। তবে এই নির্বাচনে নারীরা আলাদাভাবে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে ভোট দেবেন নাকি সামগ্রিক দিক বিবেচনায় ভোট দেবেন, সেটি এখন দেখার বিষয়। তাফসির বাবু, সময় সংবাদ, কুমিল্লা। সময় সংবাদে আরো থাকছে, নোয়াখালীতে দফায় দফায় বৃষ্টিতে তলিয়ে গেছে শত শত হেক্টর তরমুজের ক্ষেত। শিলাবৃষ্টির কারণে পচন দুশ্চিন্তায় চাষিরা। ৭১-এর ২১শে মার্চ পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো ১২ জন নেতা সহ ঢাকায় আসেন। সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রেসিডেন্ট ইয়াহিয়ার মধ্যে অনির্ধারিত বৈঠক হয়। ইতিহাসের আজকের দিনটির কথা জানাচ্ছেন তরিকুল ইসলাম সৌরভ। ২১শে মার্চ ১৯৭১ সরকারি বেসরকারি ভবনে আজও কালো পতাকা উত্তোলন করা হয়। এদিনও জনতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসার সামনে জড়ো হয়ে জয় বাংলা স্লোগান দিতে থাকে। বঙ্গবন্ধু সবার উদ্দেশ্যে বলেন, জনতার জয় অবধারিত, আন্দোলন সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে চলবে। আজকের দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রেসিডেন্ট ইয়াহিয়ার অনির্ধারিত বৈঠক হয়। বিকেলে জুলফিকার আলী ভুট্টো দলীয় ১২ জন নেতা সহ ঢাকায় আসেন। প্রেসিডেন্ট ভবনে ইয়াহিয়ার সাথে বৈঠক করেন ভুট্টো। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষুব্ধ লেখক এবং শিল্পীরা গণসংগীতের আয়োজন করেন। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। খুলনার উপকূলীয় এলাকা দাকব উপজেলা। প্রকৃতিগতভাবে এই উপজেলার সুপেয় পানির চরম সংকট। এ সমস্যা মোকাবেলায় দীর্ঘদিন নানামুখী উদ্যোগ কোনো কাজে আসেনি। দূর দূরান্ত থেকে পানি কিনে আনতে হয় সাধারণ মানুষকে। পানিবাহিত বিভিন্ন রোগে প্রায় অসুস্থ হয়ে পড়েন এলাকার মানুষ। অপরদিকে কমিউনিটি ক্লিনিকগুলোর অবস্থা নাজুক হলেও স্বাস্থ্যসেবায় উন্নতি করছে উপজেলার স্বাস্থ্যকেন্দ্র। আর উপজেলার সুপেয় পানি, স্বাস্থ্যসেবা ও স্যানিটেশন ব্যবস্থায় আমূল পরিবর্তনে কাজ করছে ওয়াটার এইড, এইচএসবিসি ব্যাংক ও রূপান্তর। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। চারিদিকে নদীবেষ্টিত খুলনার দ্বীপ উপজেলা দাকব। লবণাক্ততার কারণে এখানে সুপেয় পানির চরম সংকট। সম্প্রতি এলাকার সুপেয় পানির সমস্যার সমাধানে দাকব ইউনিয়ন কার্যালয়ে এবং শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে রিভার্স অসমোসিস প্লান্ট। এর মাধ্যমে সাধারণ মানুষ সুফল পেতে শুরু করেছে। এই পানিটা আমাদের খুবই ভালো উপকার আসে, যে আমাদের পেটের সমস্যা, ডায়রিয়া, এই জলের বাহিত যেগুলো রোগ, ওই রোগগুলো হয় না। আমরা মাসে ৬০০ লিটার জল পাই, প্রতিদিন ২০ লিটার করে পাই, আর ২০০ করে টাকা দেওয়া লাগে। আগে তো কোনো পানি ব্যবস্থা ছিল না, বর্তমানে যে সুবিধা হয়েছে, সুন্দর পানি পাচ্ছে। যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করে এবং পানির অপচয় করে না, সেই সতর্কবাণী আমরা দিয়ে রাখছি। সুপেয় পানির এ ধরনের ব্যবস্থাপনাকে সময়োপযোগী বলে মনে করেন জনপ্রতিনিধিরা। এর রূপান্তরকে আমরা ধন্যবাদ জানাতে চাই এবং পাশাপাশি ওয়াটার এইড অর্থায়ন যারা করেছে তাদেরকেও, যে এখন পর্যন্ত আমার ইউনিয়নের ২১৯ পরিবার
গ্রাহক তারা প্রতিনিয়ত এই পানি আমাদের এখান থেকে নিয়ে যাচ্ছে। আরো যদি কিছু সুপ্রিয় প্ল্যান্টে হয় তাহলে আমাদের বিভিন্ন ওয়ার্ড, আমাদের প্রত্যন্ত অঞ্চল আছে, যেমন 1 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, এই সমস্ত ওয়ার্ডে আরো কিছু পানি প্ল্যান্ট হলে আমাদের এই পানির চাহিদা পূরণ হতো। উপজেলার 24টি কমিউনিটি ক্লিনিকের প্রায় সবকটির অবস্থা নাজুক। এর মধ্যে পানির ব্যবস্থা রয়েছে মাত্র 6টিতে, স্বাস্থ্যসম্মত বাথরুম রয়েছে মাত্র 4টিতে। এছাড়া উপজেলার পয় নিষ্কাশন ব্যবস্থা খুবই নাজুক। তবে পরিবর্তন এসেছে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। আমরা দুবেলা পেশেন্টদেরকে প্লাস যারা বহিরাগত রোগী আসে তাদেরকে আমরা নিয়মিতই আরো পানি আমরা দিচ্ছি। পার ডে প্রায় অন অ্যান এভারেজ 1000 লিটারের মতো পানি কিন্তু আমরা সরবরাহ করি। কমিউনিটি ক্লিনিকে একটা ল্যাট্রিন আছে, কিন্তু এটা দেখা যাচ্ছে যে পানির নাই, যার কারণে এটা ব্যবহার করা অনুপযোগী হয়ে পড়েছে। একটা টিউবওয়েল আছে, সেটাতেও পানি ওঠে না, এটা অকেজ হয়ে পড়ে আছে। দাকপ উপজেলার একটি পৌরসভা ও 9টি ইউনিয়নে প্রায় 2 লাখ মানুষ বসবাস করে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। নোয়াখালীর হাতিয়া থেকে ট্রলারে করে 3 ঘন্টায় সরাসরি নিঝুম দ্বীপের ঘাটে বা মোটরসাইকেলে 45 কিলোমিটার পথ পাড়ি দিয়ে হাতিয়ার দক্ষিণ মাথা মোক্তার ঘাটে পৌঁছে আবারও নদীপথ। এভাবে দৈনন্দিন নানা প্রয়োজনে চলতে হয় নিঝুম দ্বীপের বাসিন্দাদের। দীর্ঘদিন এ দ্বীপে মানুষ বসবাস করলেও এখনো উন্নতি হয়নি যোগাযোগ ব্যবস্থার, পৌঁছেনি স্বাস্থ্য সেবা সহ কাঙ্ক্ষিত নাগরিক সুবিধাও। রতন মজুমদারের ক্যামেরায় নিঝুম দ্বীপ ঘুরে এসে জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। হাতিয়া উপজেলার মোক্তার ঘাট থেকে ট্রলারে নিঝুম দ্বীপ যেতে সময় লাগে 25 মিনিট। সময় মতো ঘাটে না আসলে পড়তে হয় বিড়ম্বনায়। যদিও এসব ছোট ট্রলারে করেই ঝুঁকি দিয়ে পারাপার হন এই দ্বীপের বাসিন্দারা। ট্রলার থেকে নিঝুম দ্বীপের ঘাটে নেমে পিচ্ছিল সাঁকো পাড়ি দিয়ে বাজারে আসার পথ 8 কিলোমিটার। যানবাহন হিসেবে আছে মোটরসাইকেল ও কিছু রিক্সা। প্রায় 40 বছর আগে 1978 সালে এই দ্বীপে বসতি শুরু হয়। এত বছর পেরিয়ে গেলেও এখনো নাগরিক সুবিধা বঞ্চিত এই দ্বীপের মানুষ। 22,000 লোকের বসতি হলেও নেই কোনো স্বাস্থ্যসেবা কেন্দ্র বা চিকিৎসক। রয়েছে একটি মাত্র ওষুধের দোকান, এমন অভিযোগ পর্যটকদেরও। এখানে তো আমরা বসবাস করছি, মানুষ ফল মাছ গরু আছে, বদলে মায়ে দিতাম, ওই তো মাড়ি কাটতে হইতো, ওই তো আর অন্য কাম করতে হইতো। কেমনে কেমনে আলাদা দিলে উন্নতি হয়ে গেছে। ওইদিকে আমরা ওই বাজার কান আছে, বাজার তো ওইদিকে ইটা সব ইটা মাইলে এমনি কাটতে ভাঙি চুরি রয়েছি। কোনো রাস্তাও নাই, গাঁটও না, কিছু নেই। প্রচুর ধুলা আর রাস্তাঘাটে ঝাঁকুনি, শরীর ব্যথা হয়ে গেছে প্রচন্ড। মানে ঘুরতে আসবো, ঘুরতে আসার পরে ঘুরবো কি, 1 দিন 2 দিন চলে যায় এই ব্যথা ঠিক করতে ঘুরতে। হাতিয়া উপজেলার একটি ইউনিয়ন এ দ্বীপ। চেয়ারম্যান মেম্বার থাকলেও সমন্বয়ের অভাব আর সরকারের সুনজর না দেয় এলাকার উন্নয়ন সম্ভব হচ্ছে না বলে জানান এই জনপ্রতিনিধি। নিঝুম দ্বীপে টোটাল যদি হাতিয়ার সাথে যদি কানেকশনটা যেত, বাড্ডা নিঝুম দ্বীপটা উন্নয়ন যেত। আর নিঝুম দ্বীপ তো রোড বেরিবান কিছু নেই, রোড ঘাটও নাই। নিঝুম দ্বীপে টোটাল রোয়ানার টাইমে হিয়ার কতটা বন্য হয়েছিল, নিঝুম দ্বীপে অনেক মানুষ বিশেষ চলে গেছে। সরকার এই ধরনের কোনো ভূমিকা নেই নিঝুম দ্বীপের ব্যাপারে। অভ্যন্তরীণ যাতায়াত সুবিধা দিতে স্থানীয়দের পাশাপাশি নতুন পরিকল্পনার কথা জানান দ্বীপে দায়িত্বরত বন কর্মকর্তা। স্থানীয় চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিরাও যদি আর একটু আগে তার আরো দ্রুত কাজগুলো হয়ে যায়, এটা আর কি। আমাদেরও ইচ্ছা আছে এই রাস্তাগুলো ঠিক করে দেওয়া আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে। জীবন ব্যবস্থায় আর্থিকভাবে বেশিরভাগ পরিবার অসচ্ছল হওয়ায় সার্বিক উন্নয়নে সরকারের সব ধরনের সহায়তা এবং দ্বীপ রক্ষায় বেড়ি বাঁধ নির্মাণের দাবি এই দ্বীপের অবহেলিত মানুষের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, নিঝুম দ্বীপ, নোয়াখালী। নোয়াখালীতে দফায় দফায় বৃষ্টিতে তলিয়ে গেছে শত শত হেক্টর তরমুজের ক্ষেত। আর শিলাবৃষ্টির কারণে পচন ধরেছে তরমুজে। এই অবস্থায় ব্যাংক ও মহাজনের ঋণ পরিশোধের দুশ্চিন্তায় দিশেহারা চাষিরা। বিষয়টি স্বীকার করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন জেলার কৃষি কর্মকর্তা। সাইফুল্লাহ কামরুলের তথ্য ও জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কৃষকের উদাস দৃষ্টি বলে দেয় কতটা অসহায় তারা। চোখের সামনেই নষ্ট হচ্ছে ফসল। নোয়াখালীতে গত কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে তরমুজের ক্ষেত, সেই সাথে মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে শিলাবৃষ্টি। এতে হেক্টরের পর হেক্টর জমির তরমুজ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে ডুবে পচে যাচ্ছে তরমুজ। ক্ষেত বাঁচাতে অনেকে পানি সেচে শেষ রক্ষার চেষ্টা করছেন। সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা করছেন সুবর্ণচর ও সদর উপজেলার চাষিরা। ফলন ভালো হলেও অনাকাঙ্ক্ষিত দুর্যোগের মুখে অসহায় তারা। বৃষ্টি গাছটি ওই জায়গায় মরে গেছি স্যার, কিছু নাই। এখন যা ধার খরচ করছি স্যার, কোনো কর্জ দিবার মতো কোনো রাস্তাও নাই। ফিল ফরি
আমার তরমুজগুলা সমস্ত ক্ষেতগুলা জ্বলি গেছে, সবুজ গাছগুলা সব ডুবি পচে যাইতেছে। একজনের 3 লাখ 4 লাখ টাকা লইছে, কিভাবে তুমি দিবার কোনো হত নাই। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত চাষিদের সহায়তার আশ্বাস দিয়েছেন জেলার কৃষি কর্মকর্তা। একজন কৃষক 4 লক্ষ 5 লক্ষ টাকা লাভই করে তরমুজ চাষের মাধ্যমে, সেখানে এত বড় তরমুজ চাষিদের জন্য তো ক্ষতিই বটে। আমরা তাদের এই ক্ষতিটা কিভাবে পুষিয়ে নেওয়া যায় পরবর্তী ফসলে, তারা সেই দিকে আমরা নজর দেব। কৃষি বিভাগ জানায় এবছর নোয়াখালীর 4 উপজেলায় ৩,৫০০ হেক্টর জমিতে তরমুজের চাষ করা হয়েছে। সময় সংবাদ, নোয়াখালী। ভেজাল খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর খাদ্য ভবনে ঝুঁকি ভিত্তিক খাদ্য পরিদর্শন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন তিনি। অতি মুনাফার লোভে জনগণের সঙ্গে প্রতারণা করলে কোনোভাবেই ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এ সময় তিনি আরো বলেন, উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বর্তমান সরকার। খাদ্য উৎপাদনকারী বড় বড় প্রতিষ্ঠান যারা জেগে ঘুমায়, যারা ইচ্ছে করে নিরাপদ খাদ্যর ব্যবস্থা না করে তাদের অতি মুনাফা লোভের জন্য কাজ করে, প্যাকেটজাত করছে, যারা বাজারজাত করছে খাদ্য অতি মুনাফার লোভ, তাদেরকে তো ছাড় দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তাদের বিরুদ্ধেও আমাদের বিধিমালা তৈরি হচ্ছে, সেই সমস্ত প্রতিষ্ঠানকে আমরা কোনো অবস্থাতেই ছাড় দেব না, তাদের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। উন্নত দেশে খাদ্য নিরাপত্তার যে বিধান থাকে, বাংলাদেশে এই বিধান, এই রকম ব্যবস্থাই বাংলাদেশ বর্তমান সরকার করতে যাচ্ছে। সেই টার্গেট নিয়ে কিন্তু আমাদের কর্মসূচি আমরা এগোচ্ছি। আমাদের ভ্রাম্যমাণ ল্যাব হবে, আমাদের 8টি বিভাগে 8টি ল্যাব হবে, সবকিছু কিন্তু আমরা আস্তে আস্তে করে ফেলবো। যেভাবে এগুচ্ছে তাতে করে আমরা এই 1 বছরের মধ্যে ইনশাল্লাহ এই কাজগুলো আমরা করতে সক্ষম হব। নাশকতার পরিকল্পনার অভিযোগে কুষ্টিয়ায় 65 জন শিবিরের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল কুমারখালীর আলাউদ্দিন নগর থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, আলাউদ্দিন নগরের দড়িকমরপুর মাঠে পিকনিকের ব্যানারে জামাত শিবির কর্মীরা নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক করছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল শাখা শিবিরের সভাপতি কামাল হোসেন সহ 65 জন শিবির কর্মীকে আটক করা হয়। পরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে 20টি ককটেল, 17টি জঙ্গিবাদী বই ও 2টি চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। জার্মানিতে মুহূর্তের মধ্যে গুড়িয়ে দেওয়া হলো 18 তলার একটি ভবন। মন শহরে মন সেন্টার নামে ভবনটি প্রায় 50 বছর আগে নির্মাণ করা হয়। ওই স্থানে নতুন ভবন নির্মাণের জন্য 250 কেজি বিস্ফোরকের সাহায্যে পুরো ভবনটি ধ্বংস করা হয়। কিছুটা দূরে উৎসুক জনতা কৌতূহলী এই দৃশ্য দেখতে ভিড় করেন। কর্তৃপক্ষ জানায়, ভবন ধ্বংসের সময় যে কোনো দুর্ঘটনা এড়াতে অগ্নি নির্বাপক দল, নিরাপত্তা বাহিনী, কারিগরি সহায়তা বিষয়ক দলের 1.5 শতাধিক সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আরও আধুনিক বন সেন্টারের নির্মাণ কাজ আগামী বছর শুরু হয়ে 2020 সালের মধ্যে সেটি চালু হবে। খেলার খবর। দলগত চেষ্টার কারণেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের 100তম টেস্টে জয় এসেছে বললেন টাইগারদের ওয়ানডে ও টি-20 দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তজা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজটা চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন তিনি। টেস্ট দল থেকে বাদ পড়লেও ওয়ানডে সিরিজে মাহমুদুল্লাহ রিয়াদ ফর্মে ফিরবেন বলে বিশ্বাস তার। 3-4 বছর ধরে যদি আপনি দেখেন যে একটা ভালো ম্যাক্সিমাম ম্যাচ আমরা জিততে পেরেছি, আমার কাছে মনে হয় সবারই সমান অবদান আছে। আর যদি আপনি বলেন যে প্রথম টেস্ট থেকে শুরু করে আমরা যে আজকে 100তম টেস্ট জিতলাম, এখানে যারা যত প্লেয়ার খেলেছে সবারই অবশ্যই কন্ট্রিবিউশন এখানে ছিল। পরপর 5টা টেস্ট ম্যাচ খেলেছি, এর ভেতরে কোনো শর্ট ফরম্যাট ছিল না, নিউজিল্যান্ড, ইন্ডিয়া এবং এখান দিয়ে। সো এটা অবভিয়াসলি প্রত্যেকের জন্য কিছুটা রেডি হওয়া, কারণ লাল বল থেকে সাদা বলে ট্রান্সফার হচ্ছে খেলাটা। সো এতটা সহজ না, ডিফারেন্ট বল গেম। প্রথম থেকেই শর্টস খেলতে হবে, বোলারদের প্রথম থেকেই অ্যাটাক করতে হবে, অ্যাট দ্য সেম টাইমে ডিফেন্সে থাকতে হবে। সো চেষ্টা করবে সবাই।
8 দলের অংশগ্রহণে 27 মার্চ শুরু হতে যাওয়া ইমার্জিং কাপ ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে মুমিনুল হককে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলের সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার নাসির হোসেন। জাতীয় দলের কোটায় দলে থাকা বাকি 2 ক্রিকেটার হলেন আবুল হাসান রাজু এবং মোহাম্মদ মিথুন। এছাড়া 15 সদস্যের এই দলে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, সাইফুদ্দিন, আবু হায়দার রনি, আজমির আহমেদ, রাহাতুল ফেরদৌস জাভেদ, আফিফ হোসেন, সালমান হোসেন ও নাসুম আহমেদ। এছাড়া স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে জাকির, শফিউল, তানভীর ও ইয়াসিন আরাফাতকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশে প্রয়োজনের তুলনায় অর্ধেক বনভূমিও নেই। দখলের মহোৎসব এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে বরাদ্দ দেওয়ায় কমছে দিন দিন, মানতে নারাজ বন বিভাগ। সীতাকুণ্ডে আটক জঙ্গিদের নাইখংছড়ির বৌদ্ধ ভিক্ষু হত্যাকাণ্ডে গ্রেফতার দেখিয়ে পুলিশের জিজ্ঞাসাবাদ। ঘটনার পরপরই এলাকা ছাড়ে 3 তরুণ সহ 5 জন, জানিয়েছেন স্থানীয়রা। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রোডম্যাপ প্রণয়ন করছে ইসি। 2019 সালের জানুয়ারির মধ্যেই নির্বাচনের পরিকল্পনা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা সহ নানা উদ্যোগ। ফেসবুকের মাধ্যমে এক মা 25 বছর পর খুঁজে পেলেন হারিয়ে যাওয়া ছেলেকে। দীর্ঘ এ সময়ে সন্তান মানসিক ভারসাম্য হারালেও আবেগে আপ্লুত মা। এবং হাতিয়ার নিঝুম দ্বীপে দীর্ঘদিনেও উন্নয়ন হয়নি যোগাযোগ ব্যবস্থার, পৌঁছেনি কাঙ্ক্ষিত নাগরিক সুবিধাও। প্রশাসনের সুনজরের অভাবকেই দায়ী করছেন জনপ্রতিনিধিরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন *দিয়ে লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।